আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমি কথা বলবো ডেটার সামারাইজেশন করা নিয়ে। আগের ভিডিওতে আমরা অলরেডি দেখেছি কিভাবে গ্রাফিক্যাল ওয়েতে ডেটার সামারি দেখা যায়। এখন আমরা দেখব নিউমেরিক্যাল ওয়েতে আমরা কিভাবে ডেটার সামারি দেখতে পারি। তো নিউমেরিক্যাল ওয়েতে ডেটার সামারি দেখার আসলে তিনটা ওয়ে আছে। একটা হচ্ছে সেন্ট্রাল টেন্ডেন্সি মেজার করা, অর্থাৎ মেজরিটি অফ দ্য ডেটা কোন দিকে টেন্ডেন্ট করে, মানে হচ্ছে একদিকে যাওয়ার একটা প্রবণতা থাকে, যে মেজরিটি ডেটা কীরকম হয়। যেমন আমি যদি একটা ক্লাস থেকে ডেটা নেই, লেটস সে ক্লাস 10-এর স্টুডেন্টস। সো ক্লাস 10-এর স্টুডেন্টদের বয়স তো সবারটা কাছাকাছিই থাকবে, তাই না? সো ওই যে একটা মেজরিটি ডেটা কোন দিকে যাচ্ছে সেটার উপর বেস করে আমরা একটা মেজার পেতে পারি। সেটা হতে পারে মিন, মিডিয়ান, মোড। তারপর আছে হচ্ছে ডেটা কতটুকু ডিসপার্সড বা ভেরিয়েবল, মানে ভেরিয়েবিলিটি কীরকম বা কতটুকু স্প্রেড, সেটার জন্য আমাদের আছে হচ্ছে মেজার অফ ডিসপারশন। তো আর লাস্টে হচ্ছে আমাদের মেজার অফ শেপ। এটা আমরা অলরেডি হিস্টোগ্রামে দেখে আসছি যে ডেটার স্কিউনেস বা কার্টোসিস কীরকম হতে পারে, সেটার উপর বেস করে আমাদের আউটলেয়ারও থাকতে পারে ইত্যাদি ইত্যাদি। সো এইগুলোই আমরা আসলে এখন নিউমেরিক্যাল মেজারের মধ্যে দেখব। সো অলরেডি বলেছি যে সেন্ট্রাল টেন্ডেন্সি ব্যাপারটা কি, যে মেজরিটি অফ ডেটা মিডল কোনো একটা ভ্যালুর দিকে দেখা যাবে ধাবিত হচ্ছে। সো সেই যে টেন্ডেন্সিটা, এটাকে আমরা সেন্ট্রাল টেন্ডেন্সি বলতেছি। এখন সেন্ট্রাল টেন্ডেন্সি মেজার করার কতগুলো ওয়ে আছে। একটা হচ্ছে মিন, বা এটাকে আমরা এভারেজও বলে থাকি। তারপর হচ্ছে মিডিয়ান, এটা হচ্ছে মিডল ভ্যালু, মানে এটার বাম পাশে বা এটার চেয়ে কম হচ্ছে 50% ডেটা থাকবে, এটা হচ্ছে গ্রেটার 50% ডেটা থাকবে। এবং ফাইনালি হচ্ছে মোড। মোড মানে হচ্ছে যে কোনো একটা ভ্যালু অনেক বেশি সংখ্যকবার আসছে, সো হাইয়েস্ট সংখ্যকবার আসছে কোন ডেটাটা, সেটা হচ্ছে মোড। সো সবগুলোর বিস্তারিত সামনে আমরা আস্তে আস্তে দেখবো। এদের মধ্যে মিনকে আমরা আবার চারটা ভাগ করতে পারি: অ্যারিথমেটিক মিন, ওয়েটেড মিন, হারমোনিক মিন, জিওমেট্রিক মিন। সো ওয়েটেড মিন অ্যাকচুয়ালি একটু জেনারেলাইজড, সবগুলো এখন আমরা আস্তে আস্তে জানবো। সো মিনের ক্ষেত্রে একটা জিনিস অবশ্যই মাথায় রাখতে হবে, যে মিনের ক্যালকুলেশনের জন্য আমাদেরকে প্রত্যেকটা অবজারভেশনের ভ্যালু কত সেটা জানা থাকতে হবে। যেমন এখানে নোটেশনগুলোর সাথে একটু পরিচিত করাই। x1 মানে হচ্ছে প্রথম ভ্যালু, x2 মানে হচ্ছে সেকেন্ড ভ্যালু, এইভাবে হচ্ছে xn। সেখানে কিন্তু এমন কোনো বাধ্যবাধকতা নাই যে এদেরকে কোনো একটা অর্ডারে থাকতে হবে। সেটা যে কোনো অর্ডারেই থাকতে পারে, আনঅর্ডার থাকতে পারে, ডাজেন্ট ম্যাটার। আর এখানে আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের আমাদের যে ডেটা নিয়ে এটা কাজ করতে হবে সেটাকে অবশ্যই ইন্টারভাল অথবা রেশিও স্কেলে মেজার করতে হবে। এই দুটো ছাড়া অন্য কোনো স্কেলে মেজার করলে সেগুলোর ক্ষেত্রে কোনো এভারেজ ক্যালকুলেশন করা যাবে না। তো যারা ওই ভিডিওটা মিস করে আসছেন, পেছনে গিয়ে ওই ভিডিওটা অবশ্যই দেখে আসবেন। আরেকটা বিষয় হচ্ছে এটা সেন্সিটিভ টু আউটলেয়ার্স। কেন এটা বলা হচ্ছে? কারণ অ্যারিথমেটিক মিন ক্যালকুলেশন করার সময় আমরা যেহেতু সবগুলো যোগ করে দেন হচ্ছে নাম্বার অফ অবজারভেশন দিয়ে ভাগ করতেছি, সো কোনো একটা অবজারভেশন যদি অনেক বেশি হয়, সেই বেশি ভ্যালুটার কারণে, বা কোনো একটা ভ্যালু যদি অনেক কম হয়, সেই কম ভ্যালুটার কারণে দেখা যাবে ওভারঅল এই অ্যাভারেজটা আমাদের চেঞ্জ হয়ে যাচ্ছে। তো যাই হোক, আমরা এখানে যে ফর্মুলাটা দেখতে পাচ্ছি অ্যারিথমেটিক মিন, এটা হচ্ছে আমাদের সবচেয়ে পরিচিত। সো আমরা মিন বলতে বা অ্যাভারেজ বলতে আমরা সাধারণত এই ফর্মুলাটাকেই বুঝি, সেটা হচ্ছে ইউজড ইন মোস্ট কেসেস যেটা বলা আছে। এখন এই অ্যাভারেজের আরও দুইটা ভেরিয়েন্ট আছে, একটা হচ্ছে জিওমেট্রিক মিন আর একটা হচ্ছে হারমোনিক মিন। এবং এই দুইটা মিনের স্পেশাল ইউজ আছে, যে আসলে এগুলো ম্যাক্সিমাম কেসে ইউজ হয় না, বাট অ্যাপ্রোপ্রিয়েট যেখানে সেখানে অবশ্যই ইউজ করতে হবে। জিওমেট্রিক মিনের ফর্মুলাটা হচ্ছে এরকম, যে রুট ওভার হচ্ছে এন রুট, আর ভেতরে হচ্ছে সবগুলো অবজারভেশন মাল্টিপ্লাই হতে হবে। তো যেহেতু এখানে রুট করা হচ্ছে, তার মানে অবশ্যই ভেতরে কোনো একটা ভ্যালু জিরো হইতে পারবে না। যদি কোনোটা জিরো হয়, সেক্ষেত্রে দেখা যাবে এই ক্যালকুলেশনটা পসিবল না। হারমোনিক মিনের ক্ষেত্রে ফর্মুলাটা হচ্ছে এরকম, যে নিচে সবগুলো হচ্ছে রেসিপ্রোকাল, 1/x1 প্লাস 1/x2, এগুলোকে রেসিপ্রোকাল টার্মস বলা হচ্ছে। আর উপরে হচ্ছে কতগুলো অবজারভেশন সেটা। সো স্মল এন বলতে আমরা বোঝাচ্ছি যে কতগুলো অবজারভেশন আছে। যদি আমাদের এখানে 10টা অবজারভেশন থাকে, সেক্ষেত্রে উপরে 10 থাকবে, এখানে নিচে 10 থাকবে, এভাবে হচ্ছে এই পুরো ক্যালকুলেশনগুলো হয়। আর আরেকটা বিষয় হচ্ছে যে এখানে এই অ্যারিথমেটিক মিনের একটা স্পেশাল কেস হচ্ছে ওয়েটেড মিন। সো ওয়েটেড মিনটা খুবই ইম্পর্টেন্ট, আমরা সবগুলো আস্তে আস্তে সামনে দেখবো। এখানে একটা পয়েন্ট ছিল যে সেন্সিটিভ টু আউটলেয়ার্স। তো এটা আসলে একটু ভিজুয়ালাইজ চেষ্টা করি যে আসলে কীভাবে এটা আউটলেয়ারটা তারা এটা সেন্সিটিভ হচ্ছে। তো লেটস সে এটা একটা লেফট স্কিউড ডিস্ট্রিবিউশন। আমরা হিস্টোগ্রামের ক্ষেত্রে যে বিষয়টা অলরেডি দেখছিলাম।
যে লেফট স্কিউড ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে দেখা যায় ম্যাক্সিমাম ভ্যালু এক পাশে মানে রাইট সাইডে দেখা যাচ্ছে কনসেন্ট্রেটেড, আর অল্প কিছু ভ্যালু লেফট সাইডে ছড়িয়ে যাচ্ছে। সো এই কারণে দেখা যায় যে যদি আরও এই পাশে কোনো একটা ভ্যালু থাকতো, এই মিন ভ্যালুটা আর একটু কমে যেত, কারণ সেই ভ্যালুটা অনেকটা এটাকে ধরে টেনে রাখছে, ব্যাপারটা অনেকটা এইরকম। সো দেখা যাবে এটা একটু এই পাশে চলে আসতেছে, কারণ আমরা এখান থেকে ভিজুয়ালাইজ করতে পারতেছি যে ম্যাক্সিমাম ডেটা হয়তো এইখানে কোনো একটা জায়গায় থাকা উচিত, বাট যেহেতু এই পাশে কিছু ডেটা অনেক অল্প কিছু সংখ্যক ডেটা লেফট সাইডে ছড়িয়ে আছে, সো এই কারণে এই অ্যাভারেজটা দেখা যাচ্ছে যে মিডল থেকে একটু লেফটে সরে আসছে। বাট যদি আমাদের ডেটা সিমেট্রিক হয় সেক্ষেত্রে দেখা যাবে যে লেফটে এবং রাইটে সেম সংখ্যক ডেটা আছে, সেমভাবে ছড়ানো, এবং সেক্ষেত্রে মেজরিটি ডেটা যেহেতু এই সাইডটাতে এখানটাতে, আমাদের এভারেজ ভ্যালুটাও এখানে আছে 50.34। সো সিমেট্রিক ডেটার ক্ষেত্রে আমাদের এভারেজ কিন্তু খুব ভালো একটা রিপ্রেজেন্টেশন দিচ্ছে যে আমাদের ডেটা আসলে কোন জায়গায় সেন্টার্ড। আর রাইট স্কিউড ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে ঠিক লেফট স্কিউডের অপোজিট ঘটনাটা ঘটতেছে, সেখানে যেহেতু রাইট স্কিউড অর্থাৎ রাইট সাইডে অল্প কিছু ডেটা ছড়াই গেছে এবং ম্যাক্সিমাম ডেটা দেখা যাচ্ছে লেফট সাইডে কোনো একটা পজিশনে সেন্টার্ড। সো যেহেতু এটা রাইট স্কিউড এবং কিছু জিনিস এদিকে, সো তারা অনেকটা এটাকে টেনে ধরে এই পাশে নিয়ে আসছে। সো এটা হচ্ছে আপনারা এক্স্যাক্টলি নাম্বার নিয়ে যদি ক্যালকুলেশন করেন তাহলে ব্যাপারটা এরকম দেখতে পারবেন যে একটা ভ্যালু ধরলাম যে 100, এখানে আসলে ডেটা আছে হয়তো 70 পর্যন্ত বা 65। এখন আমি যদি একটা ভ্যালু এখানে অ্যাড করে দিই যেটার নাম্বার হচ্ছে 100, তাহলে 100 নাম্বারটা যদি এখানে যোগ করে দেখা যায় মিন এখান থেকে এই পাশে চলে আসছে, আরও একটু এই পাশে চলে আসছে। সো এইভাবে আসলে আউটলায়ার দ্বারা এভারেজটা কিন্তু খুবই প্রভাবিত হয়। সো এটা অবশ্যই মাথায় রাখতে হবে। আর এটা জাস্ট একটা ফর্মুলা ছিল যে জিওমেট্রিক মিনের ফর্মুলা আমরা অলরেডি দেখছিলাম যে রুট ওভার কতগুলো নাম্বার থাকে। সো এটাকে আসলে অন্যভাবে এই ফর্মুলা ইউজ করা যায় যে এভারেজ অফ লগ এক্স, এক্স বলতে আমরা প্রত্যেকটা ভ্যালুকে বোঝাচ্ছি, তো এক্সপোনেনশিয়াল অফ মিন অফ লগ এক্স নিলেও আমরা সেম অ্যান্সারটাই পাবো। এটা জাস্ট ক্যালকুলেশনের সুবিধার্থে। ওকে, সো এবার আমরা ওয়েটেড অ্যাভারেজের একটু ইউজ কেসটা দেখি। সো ওয়েটেড অ্যাভারেজের ফর্মুলাটা হচ্ছে এরকম যে উপরে W1 মাল্টিপ্লাইড বাই X1, সো এরকম যে X1 এর ওয়েট, সো প্রথম ভ্যালুর একটা ওয়েট থাকবে, সেকেন্ড ভ্যালুর একটা ওয়েট থাকবে, এইভাবে হচ্ছে সবগুলো ভ্যালুর সাথে একটা ওয়েট থাকবে মাল্টিপ্লাই হিসেবে, আর নিচে সবগুলো ওয়েট যোগ করা থাকবে। সো ইউজুয়াল অ্যারিথমেটিকের ফর্মুলাটা ছিল কীরকম, আমরা যদি আবার পিছন দিকে যাই সেখানে ফর্মুলা ছিল x1 প্লাস x2 প্লাস ডট 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 xn। এখানে কিন্তু এগুলোর সাথে কোনো ধরনের ওয়েট মাল্টিপ্লাইড আকারে ছিল না, বাট যখন আমরা ওয়েটেড অ্যারিথমেটিক মিন বা ওয়েটেড মিন ক্যালকুলেট করতে যাচ্ছি সেখানে দেখা যাচ্ছে এদের সাথে একটা ওয়েট মাল্টিপ্লাই করা আছে, আর নিচে n এর বদলে সবগুলো ওয়েটের যোগফল। সো এই হচ্ছে ফর্মুলার ডিফারেন্স। সেই ফর্মুলাটা কীভাবে আসলো, কেন এটা দরকার? আচ্ছা, তাহলে দেখি একটা খুবই প্র্যাকটিক্যাল এক্সাম্পল। ধরেন আমরা যারা ইউনিভার্সিটিতে পড়াশোনা করি, তো সেক্ষেত্রে দেখা গেল যে আমাদের কোর্সগুলোতে ক্রেডিট সিস্টেম থাকে। সো কোনো একটা কোর্সের ক্রেডিট যদি বেশি হয় বা আমাদের যদি পয়েন্টও সেখানে বেশি পাই, সেক্ষেত্রে দেখা যাবে যে সেইটার কারণে আমাদের রেজাল্টটা অনেক ভালো হয়ে যাচ্ছে। সো এই জন্য বলা হয় যে যেটার ক্রেডিট বেশি সেটাতে একটু গুরুত্ব দিতে, কারণ সেখানে খারাপ হয়ে গেলে আমাদের টোটাল ক্রেডিটও কমে যাবে, আমাদের সিজিপিএ কমে যাবে। এই ব্যাপারটা কীভাবে হচ্ছে? সো লেটস সে ম্যাথমেটিক্সে আমি 4 পেলাম, তো 4 আউট অফ 4 খুব ভালো, এবং এই কোর্সটা হচ্ছে 3 ক্রেডিট ছিল। সো একটা 3 ক্রেডিট কোর্সে 4 পাওয়ার কারণে আমার ক্রেডিট মাল্টিপ্লাইড বাই জিপিএ হইল 12। সো এই ক্রেডিট মাল্টিপ্লাইড বাই জিপিএ এর ক্যালকুলেশনটাই অ্যাকচুয়ালি এইটা, W1 মাল্টিপ্লাইড বাই X1। সেখানে W1 হচ্ছে ক্রেডিট আর X1 হচ্ছে আমি কত পেলাম, ঠিক আছে? সো X1 মাল্টিপ্লাইড বাই W1, এটা করে আমরা 12 পাচ্ছি। এইভাবে বাকি সবগুলোর জন্য, যে ফিজিক্সে যদি 3.6 পাই সেক্ষেত্রে হয়ে গেল 4 ক্রেডিট যেহেতু কোর্সটা ছিল, সো এটার সাথে মাল্টিপ্লাই হয়ে 14.4। তার মানে অ্যাকচুয়ালি এটা আমি যদি 4 পেতাম তাহলে হয়ে যেত 16, বাট 16-এর মধ্যে আমি পেয়েছি 14.4। সো এইভাবে বাকিগুলো ক্যালকুলেশন হয়ে আমি সবগুলোর জন্য একটা যে ভ্যালুটা পেলাম সেটার টোটাল হলে 42। সেই 42 যে ভ্যালুটা, এইটা হচ্ছে অ্যাকচুয়ালি W1 মাল্টিপ্লাইড বাই X1 প্লাস W2 মাল্টিপ্লাইড বাই X2 প্লাস আপ টু W4 মাল্টিপ্লাইড বাই X4। 4 কেন বললাম? বিকজ আমার এখানে 4টা ভ্যালু ছিল। সো ওই ভ্যালুগুলোর যোগফল হচ্ছে আমাদের এই 42। আর এই যে ওয়েটগুলো ক্রেডিট আওয়ার্স, এটা হচ্ছে W1, এটা হচ্ছে W2, W3, W4,
এগুলোর যোগফল হচ্ছে 12। সো এই 12 হচ্ছে আমাদের এই নিচের ডিনোমিনেটর। সো নিউমারেটর হচ্ছে 42 আর ডিনোমিনেটর হচ্ছে 12। তাহলে আমাদের সিজিপি এর ক্যালকুলেশনটা হবে কেমন? 42 ডিভাইড বাই 12। সো এক্স্যাক্টলি ডাব্লিউ বার ওয়েটেড, যেটা ডাব্লিউ বার দ্বারা বোঝানো হচ্ছে স্যাম্পল মিন, সাবস্ক্রিপ্টে ওয়েটেড দিয়ে বোঝাচ্ছি যে এটা আসলে ওয়েটেড অ্যাভারেজ আমরা ক্যালকুলেট করছি। সো এই ক্যালকুলেশনটা করার পর আমাদের ভ্যালু আসলো বা সিজিপিএ আসলো 3.5। এখন আমি যদি এই ওয়েটটাকে কনসিডারেশনে না নিয়ে এভারেজ ক্যালকুলেট করতাম, সেক্ষেত্রে আমাদের সিজিপিএ আসতো 3.47। সো এইটা কীভাবে ক্যালকুলেট হলো? এই 13.9 হচ্ছে জাস্ট আমাদের এই ভ্যালুগুলোর যোগফল, গ্রেড পয়েন্ট, আর ডিভাইড বাই 4, কারণ আমাদের 4টা কোর্স। সো এইটা হচ্ছে আমাদের ইউজুয়াল অ্যারিথমেটিক মিন, যেখানে কোনো ধরনের ওয়েট কনসিডারেশনে নেওয়া হয় নাই। এটা হচ্ছে আমাদের সিজিপিএ, যেখানে আমাদের ওয়েটটা কনসিডারেশন নেওয়া হয়েছে। সো এটার মাধ্যমে দেখা যাচ্ছে যে এই যে ভ্যালুটা চেঞ্জ হয়ে গেলো, যে অল্পের জন্য 3.5 মিস। কেন মিস? কারণ আসলে আমাদের ক্রেডিটটা কনসিডারেশন নেওয়া হয়নি। ক্রেডিটটা কনসিডারেশন নিলে আমরা ঠিকঠাক একটা মেজার পাবো, যে কোর্সে ওয়েট বেশি বা ক্রেডিট বেশি সেই কোর্সে আমার সিজিপিও বাড়বে। সো এইভাবে আসলে এই অ্যারিথমেটিক মিনের ওয়েটেড ভার্সনটা আমাদেরকে হেল্প করে। সো ইউজুয়ালি আমাদের আসলে ওয়েটগুলোকে সেম ধরে নেওয়া হয়। সো সেম ধরে নিলে আসলে আমরা যে ফর্মুলাটা পাই সেটা হচ্ছে আমাদের স্যাম্পল মিন। কিভাবে? দেখেন, আমি যদি কনসিডার করি যে ওয়েটগুলো সবাই সমান, W1 ইকুয়াল টু W2 আপ টু WN, এদেরকে সবাইকে যদি আমি W ধরে নেই, সো এইটার জায়গায় W বসালাম, W2 এর জায়গায় W বসালাম, এভাবে সবগুলো যদি বসাই দেন কমন নেওয়া যাবে, রাইট? সো নিচেও W, উপরেও W, সবাইকে কমন নিলাম, সেখানে W। নিচে যেহেতু n সংখ্যক W ছিল, সো W মাল্টিপ্লাইড বাই n, তাহলে এই W আর এই W কাটাকাটি গেলে কি হবে আলটিমেটলি? সাম অফ এক্স আই ডিভাইডেড বাই n। সো এই যে আমাদের এক্স বারটা আসলো, এইটাই কিন্তু আমাদের সেই অ্যারিথমেটিক মিনের ফর্মুলা। সো অ্যারিথমেটিক মিন আসলে একটা বলা যায় যে স্পেশাল কেস অফ ওয়েটেড মিন, যেখানে আসলে ওয়েটগুলো সবাই সমান। সো এই ফর্মুলাটা সেখানে অ্যাপ্লিকেবল। সো আশা করি এটা ক্লিয়ার। যদি কোনো প্রবলেম থাকে কমেন্ট করবেন। এখন আমরা দেখি হারমোনিক মিন, এটা আসলে কিভাবে কাজ করে। সো হারমোনিক মিন আসলে এভারেজ রেট ক্যালকুলেশনে কাজে লাগে, যেখানে আমরা যেটাকে এবারে মানে মেজার করছি সেটা সবসময় কনস্ট্যান্ট থাকতে হবে। একটা এক্সাম্পল দিয়ে বোঝাই। এটা খুবই কমন একটা এক্সাম্পল, বিভিন্ন এক্সামে অনেক সময় আসে, এবং যারা স্কুলে কলেজে পড়াশোনা করছেন সবাই কখনো না কখনো এই প্রবলেমটা ফেস করছেন। সো প্রবলেমটা হচ্ছে এরকম যে একটা গাড়ি 60 কিলোমিটার যায় 60 কিলোমিটার পার আওয়ারে, অ্যানাদার 60 কিলোমিটার যায় 90 কিলোমিটার পার আওয়ারে। সো দেখেন এই যে দুইটা ডিস্টেন্স, এই দুইটা ডিস্টেন্স কিন্তু ইকুয়াল। সো এই ফর্মুলাটা অর্থাৎ হারমোনিক মিনের ফর্মুলাটা ইউজ করতে হইলে অবশ্যই এই যে ট্রাভেল করতেছে বিভিন্ন রেটে, 60 কিলোমিটার পার আওয়ার এটা কিন্তু একটা রেট, 90 কিলোমিটার পার আওয়ার এটা কিন্তু একটা রেট। সো এই যে রেটগুলো, এই রেটগুলো কিন্তু একটা সেম ডিস্টেন্সে যাচ্ছে। সো যখন এই সেম ডিস্টেন্সে যাচ্ছে তখনই আমরা এই ফর্মুলাটা ইউজ করতে পারবো। সো একটা ভুল ক্যালকুলেশন হইল যে আমি জাস্ট 60 প্লাস 90 ডিভাইড বাই 2, যেটাকে আমরা অ্যারিথমেটিক মিন মনে করি। সো আমরা যদি অ্যারিথমেটিক মিন করে বলি যে 75 কিলোমিটার পার আওয়ার এটা হচ্ছে আমাদের অ্যাভারেজ স্পিড, সেক্ষেত্রে এটা ভুল হবে। সো রাইট অ্যান্সার হবে হচ্ছে আমাদেরকে আসলে ডিস্টেন্স ডিভাইড বাই টাইম এইভাবে ক্যালকুলেশনটা করতে হবে, কারণ এটা একটা কম্পোজিট মেজার, এটা হচ্ছে একটা রেট। সো রেটটা আসলে আসছে ডিস্টেন্স বাই টাইম এই ফর্মুলা দিয়ে। আমরা ফিজিক্সে যারা যারা টুকটাক অল্প কিছু পড়লেও তো বুঝে যায়, রাইট? সো স্পিডের ফর্মুলাটা আসছে ডিস্টেন্স কভার্ড বাই টাইম। সো ডিস্টেন্স কভার্ড আমরা কীভাবে ক্যালকুলেট করবো? আমি এখন নিচের ক্যালকুলেশন চলে যাই। টোটাল ডিস্টেন্স হচ্ছে 60 কিলোমিটার, দেন আবার 60 কিলোমিটার, তাহলে টোটাল হচ্ছে 60 প্লাস 60। আর নিচে আমাদের টাইম দরকার, সো এখানে হচ্ছে টোটাল টাইম কীভাবে পাবো? 60 কিলোমিটার যাচ্ছে 60 কিলোমিটার পার আওয়ারে, সো 60 বাই 60 এই হচ্ছে প্রথম 60 কিলোমিটার যাওয়ার টাইম। তারপর হচ্ছে সেকেন্ড 60 কিলোমিটার যাওয়ার টাইম, সো সেটা হচ্ছে 60 ডিভাইড বাই 90, বিকজ এভারেজ আমাদের রেটটা হচ্ছে এইটা। সো 60 ডিভাইড বাই 90। সো এই ক্যালকুলেশনটা করলে আমরা কি টোটাল টাইমটা পাবো। সো আমাদের নিচে থাকতেছে এই পার্টটা আর উপরে থাকতেছে এই পার্টটা। এখন দেখেন উপরে আর নিচে 60 যদি কমন নেই, এখানে উপরে 60 কমন নিলাম, নিচে 60 কমন নিলাম, তাহলে উপরে নিচে কাটাকাটি যাবে,
তাহলে উপরে থাকতেছে 1+1, নিচে থাকতেছে 1/60 প্লাস 1/90। সো এই হচ্ছে আমাদের নতুন একটা ফর্ম। সো দেখেন এই যে ফর্মটা আমরা পাচ্ছি, এখানে উপরে হচ্ছে নাম্বার অফ অবজারভেশনস, রাইট, 2, আর নিচে হচ্ছে 1/something প্লাস 1/something। এই সামথিংগুলো হচ্ছে আমাদের সেই স্পিড, 60 কিলোমিটার, 90 কিলোমিটার। সো এটাই কিন্তু ঘুরে ফিরে আমাদের সেই হারমোনিক মিনের ফর্মুলা। সো মনে থাকবে যে আমি একটু পেছন দিকে যাই। সো এই ছিল আমাদের হারমোনিক মিনের ফর্মুলা, n/1/x1 প্লাস 1/x2 আপ টু 1/xn। আমাদের এখানে যেহেতু দুইটা স্পিড ছিল 2, সেক্ষেত্রে n এর ভ্যালু 2। এইভাবে হচ্ছে বাকি সব ক্যালকুলেশন হইল। সো এইখানে আসলে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট ইউজটা যে এইভাবে করলে আমাদের এক্সাক্ট অ্যান্সারটা আসবে, আদারওয়াইজ আমাদের ভুল হবে হারমোনিক মিনের ক্যালকুলেশন। এখন আমরা জিওমেট্রিক মিনের ইউজ কেসটা দেখি। সো জিওমেট্রিক মিন আমাদেরকে শুধুমাত্র তখন ইউজ করতে হবে যখন সেখানে কম্পাউন্ডিংয়ের একটা বিষয় থাকে। কম্পাউন্ডিং মানে হচ্ছে দ্যাট বিল্ডস অন ইটসেলফ। অনেকটা আমরা যদি রেট হিসাব করি, যে এখানে একটা এক্সাম্পল আছে, এক্সাম্পলটাই দেখাই। লেটস একটা স্টক, সে 20% গ্রো করে এক বছরে, তারপরের বছরে আবার 10% ডিগ্রোথ করলো, ডিক্রিজ করলো। সো এই যে গ্রো করলো দেন আবার ডিক্রিজ করলো, সো এই যে ডিক্রিজটা সেটা তো অ্যাকচুয়ালি গ্রোথের পরেই, রাইট, এটার উপরে এই ডিক্রিজ। সো এটার সাথে যেহেতু রিলেটেড, এরপরের বছর যদি আবার অন্য একটা কিছু হয়, লেটস সে গ্রোথ হইলো, সেটা কিন্তু আবার এটার উপর রিলেটেড। সো একটার সাথে আর একটা রিলেটেড। সো এইখানে কম্পাউন্ডিং হচ্ছে, এটার কম্পাউন্ডে এটার হচ্ছে, এটার কম্পাউন্ডে পরেরটা হবে, এইভাবে হচ্ছে একটার উপর আর একটা রিলেটেড। সো এই ধরনের ডেটার ক্ষেত্রে আমাদের আসলে জিওমেট্রিক মিন ইউজ করতে হবে। এখানে অ্যারিথমেটিক মিন ইউজ করলে সেটা ভুল হবে। আর একটা জিনিস আবার মাথায় রাখতে হবে যে এখানে ভেতরে কোনোটাই জিরো হইতে পারবে না, আবার জিরো হওয়া আসলে পসিবলও না। তো যেমন ক্যানট বি ক্যালকুলেটেড ইফ দ্য ডেটা কন্টেইন জিরো, কেন, এবং নেগেটিভ ভ্যালু হইতে পারবে না। নেগেটিভ ভ্যালু হইলেও এখানে ভেতরে আসলে নেগেটিভ হয়ে যাওয়ার একটা চান্স আছে। সো রুট ওভার নেগেটিভ তো করা পসিবল না, এখানে দুইটার ক্ষেত্রে আসলে নেগেটিভ হইতে পারবে না। বাট ইন স্পেশাল কেসেস, লেটস সে ভেতরে দুইটা নেগেটিভ, সেক্ষেত্রে তো নেগেটিভ মাল্টিপ্লাইড বাই নেগেটিভ পজিটিভ হয়ে যাচ্ছে। সেটা আসলে ডিপেন্ড করে, বাট মাথায় রাখতে হবে যে এই সমস্যাগুলো অ্যারাইজ হইতে পারে জিওমেট্রিক মিন ক্যালকুলেশনের সময়। যদি কখনো অ্যারাইজ হয়, সমস্যাটা দেখা যায়, সেক্ষেত্রে বুঝতে হবে যে কেন এই সমস্যাটা হচ্ছে। যাই হোক, সো এখানে যে এক্সাম্পলটা আছে সেক্ষেত্রে দেখেন, প্রথম ইয়ারে যেহেতু 20% গ্রো, তার মানে হচ্ছে 1-এর সাথে 20% প্লাস হয়ে যাবে, সেজন্য হচ্ছে 1.20। নেক্সট ইয়ারে 10% ডিগ্রোথ হচ্ছে, তার মানে 1-এর থেকে 10 মাইনাস, মানে 0.1 মাইনাস হবে, সেজন্য হচ্ছে 1.90। সো এই দুইটা মাল্টিপ্লাই করলে আমি যে ভ্যালুটা পাবো রুট ওভার করার পর, সেই ভ্যালুটার থেকে আমরা আসলে জিওমেট্রিক মিনটা বের করতে পারবো। সেখানে অ্যাভারেজ গ্রোথ হচ্ছে 3.92। সো 1 থেকে ডিফারেন্সটা বের করতে হবে, ডিফারেন্সটা হচ্ছে পজিটিভ 039। সো পজিটিভ 039কে পার্সেন্টেজে লেখা যায় 3.92। সো এইভাবে আসলে আমরা অ্যাভারেজ গ্রোথটা বের করতে পারি বেসড অন জিওমেট্রিক মিন। সো আমরা যদি এখানে জিওমেট্রিক মিন ক্যালকুলেট না করলে অ্যাভারেজ অ্যারিথমেটিক মিন বের করি, সেক্ষেত্রে কী হয়ে যাচ্ছে, 20% প্লাস মাইনাস 10%। সো আলটিমেটলি ক্যালকুলেশন করে দেখা যাবে যে 5% আসতেছে, হুইচ ইজ রং। সো এটা আসলে অনেক বেশি দেখাচ্ছে, অ্যাকচুয়ালি কিন্তু অত বেশি না, কারণ অ্যারিথমেটিক মিন ক্যালকুলেশন করার সময় এটার সাথে এটার কোনো রিলেশনশিপ হিসাব করা হয় নাই, বাট এইখানে কিন্তু সেই রিলেশনশিপটা হিসাব করা হয়েছে, যে 20% গ্রোথ দেন আবার 90% ডিগ্রোথ, 10% ডিগ্রোথ, এই হিসাবটা কিন্তু এখানে করা হয়েছে, যেটা এখানে করা হয় নাই। সো এই কারণে জিওমেট্রিক মিন এই ধরনের কম্পাউন্ডিং ডেটা যেখানে আছে সেখানে ইউজ করতে হবে। সো আমরা এখন পর্যন্ত আসলে এভারেজের সবগুলোই কভার করে ফেলছি। এখন আমরা যাবো হচ্ছে মিডিয়ান এবং মোডে। সো মিডিয়ান কি অলরেডি অনেকে জানেন, মিডিয়ান হচ্ছে ডেটাকে যদি আমরা সর্ট করি, সেই সর্টেড ডেটার ঠিক মিডল ভ্যালুটা। সো যেমন এখানে যে এক্সাম্পলটা দেখা যাচ্ছে, এখানে আমি শুরুতে কিছু ডেটা নিছি আনঅর্ডার্ড, এটা সাজানো না। সো এটাকে যখন সাজালাম তখন হচ্ছে ডেটা 387 থেকে শুরু করে 495 পর্যন্ত ছোট থেকে বড় হিসেবে সাজানো হয়েছে। তো এখানে টোটাল 10টা অবজারভেশন আছে, 1 2 3 4 5 6 7 8 9 10, ইয়েস। সো 10টা অবজারভেশন আছে, তাহলে এটার ঠিক মিডল ভ্যালুটা কত হইতে পারে? এটার ঠিক মিডল ভ্যালু হচ্ছে 5th and 6th পজিশনের মাঝখানে,
রাইট, কারণ আমরা এক্সাক্ট মিডল পয়েন্টটা কিন্তু এই দুইটার মাঝখানে পাচ্ছি। যদি আমাদের যেটা 11টা হইতো সেক্ষেত্রে আমরা মাঝখানে 6 নাম্বার অবজারভেশনটাকে বলতে পারতাম যে হ্যাঁ এটা তাহলে আমার মিডল ভ্যালু, কারণ এখানে একটা এক্সট্রা থাকতো। সেক্ষেত্রে আমরা দুই পাশ থেকে যদি ভেঙে ভেঙে মাঝখানে আসি সেক্ষেত্রে আমরা 6th অবজারভেশনটাকে মাঝখানের অবজারভেশন পেতাম। বাট যেহেতু এখানে জোড় সংখ্যক অবজারভেশন আছে অর্থাৎ 10টা, সেজন্য আমরা এক্সাক্ট মাঝখানের ভ্যালুটা সরাসরি পাচ্ছি না। সো সরাসরি মাঝখানের ভ্যালুটা পাওয়ার জন্য ক্যালকুলেশন করে পাওয়ার জন্য আমাদেরকে অ্যাকচুয়ালি মাঝখানে যে দুইটা ভ্যালু আছে তাদের মাঝেরটা নিতে হবে। সো 443, 444 মাঝখানেরটা কত হবে সেটা পাওয়ার জন্য আমরা 444 প্লাস 443 ডিভাইড বাই 2 করে দিলে পেয়ে যাব। সো 443.5 এটা হচ্ছে আমাদের অ্যান্সার। সো এই ভ্যালুটা যদি 444 না হয়ে 445 হতো সেক্ষেত্রে আমাদের মিডিয়ান হইতো 444, কারণ 43 আর 45-এর মাঝখানে ভ্যালুটা 40 থাকতো তখন। সো এইভাবে আসলে আমাদের মিডিয়ানটা ক্যালকুলেট করা যায়। এখন আসলে বর্তমান সময়ে কোনো কিছুই ম্যানুয়ালি করা হয় না, সেজন্য ম্যানুয়ালি ক্যালকুলেশনটা দেখাইও নাই। সামনে গিয়ে আমরা একটা ম্যানুয়াল ক্যালকুলেশন দেখব। আমরা একটু মিনিংটা বোঝার চেষ্টা করি মিডিয়ান আসলে কি বোঝায়। সো লেটস সে আমাদের ডেটা 20 থেকে 85 পর্যন্ত, এবং তাদেরকে আমরা যখন একটা হিস্টোগ্রামে দেখি সেখানে দেখা যায় যে কিছু কিছু ডাটা অনেক বেশি সংখ্যক বার আসছে। লেটস সে 50-এর আশেপাশের ডাটাগুলো অনেক বেশি বার আসছে। যেমন ফ্রিকোয়েন্সি দেখা যাচ্ছে যে হয়তো এখানে 48 থেকে 54 পর্যন্ত ডেটা, এই ডেটাগুলো এখানে টোটাল অবজারভেশনের সংখ্যা হচ্ছে অলমোস্ট 100-এর কাছাকাছি। তো তার মানে এইখানে টোটাল 100-এর কাছাকাছি ডেটা আছে। সো মিডিয়ানের ভ্যালুটা আমরা ক্যালকুলেট করে পেলাম 50.27। সো এই 50.27-এর মানে হচ্ছে এই ডেটার বা এই পয়েন্টের লেফট সাইডে, লেফটকে আমরা চিন্তা করতে পারি বিলো। সো 50.27 হচ্ছে ছোট 50% অবজারভেশন আছে। সো এখানে যদি টোটাল 1000টা ডেটা থাকে তার মানে হচ্ছে 500টা ডেটা বা 500টা ভ্যালু এই 50.27-এর নিচে, আর বাকি 500টা ভ্যালু হচ্ছে 50.27-এর উপরে। এই মিডিয়ানের মিনিং হচ্ছে এইটা। আমরা যদি আরেকটা এক্সাম্পল দেখি যে এটা একটা রাইট স্কিউ ডিস্ট্রিবিউশন। সো এখানে যদি ধরি যে আমাদের এখানে টোটাল 300টা ডেটা আছে বা 300টা ভ্যালু আছে বা 300টা অবজারভেশন আছে, যাই বলি না কেন, এই 300টা অবজারভেশনের মধ্যে 5.26-এর চেয়ে ছোট হচ্ছে হাফ অর্থাৎ 150টা অবজারভেশন, এবং এই 7.26-এর বড় হচ্ছে বাকি 150টা অবজারভেশন। সো এই হচ্ছে আমাদের মিডিয়ানের কথা। সো মিডিয়ান মানে হচ্ছে আমাদের ডেটাটাকে দুইটা ভাগে ভাগ করে, যেটার চেয়ে ছোট হচ্ছে 50% এবং যেটার চেয়ে বড় হচ্ছে বাকি 50%। সো এই যেহেতু এটা একটা রাইট স্কিউড ডিস্ট্রিবিউশন, সো এখানে দেখা যাচ্ছে যে খুবই অল্প একটা ভ্যালুর ম্যাক্সিমাম ডেটা এই জায়গায়, এবং বাকি 50% ডেটা বেশ বড় একটা অংশ জুড়ে ছড়ানো। সো এই হচ্ছে আমাদের স্কিউড ডেটার ক্ষেত্রে মিডিয়ানের বিহেভিয়ার কীরকম। এটার ক্ষেত্রে যদি আমরা মিন ক্যালকুলেট করি সেক্ষেত্রে হয়তো দেখা যেত মিন এইখানে কোনো একটা জায়গায় থাকতো। সো এই হচ্ছে আমাদের মিডিয়ানের ব্যাপারটা। এখন আমরা মোডে আসি। মোড বাংলাতে যেটাকে আমরা বলি প্রচুরক, মানে যেটা প্রচুর সংখ্যক বার আসছে, এইভাবে চিন্তা করা যায়। সো প্রচুরক আমাদের আসলে দুই ধরনের হইতে পারে বা 3 ধরনের হইতে পারে। যে এইখানে হচ্ছে আমরা দুইটা দেখতে পাচ্ছি, একটা হচ্ছে ইউনিমোডাল, তার মানে হচ্ছে এই যে ডেটাটা, এই ডেটাটায় একটাই মোড আছে, সেখানে একটা স্পেসিফিক ভ্যালু, এটা হইতে পারে 82 বা 83 এর কাছাকাছি। সো এই পয়েন্টের মধ্যে হচ্ছে আমাদের মোড। আবার এমনও হইতে পারে যে ডেটাতে দুইটা মোড। সো এইরকম হইলো ডিস্ট্রিবিউশনের শেপ, একটা হিস্টোগ্রাম ড্র করার পরে এরকম একটা শেপ দেখলাম আমরা। সো সেখানে আমাদের মোড দুইটা থাকতে পারে, এবং এমন না যে স্পেসিফিক দুইটাই সেম সংখ্যক বার থাকতে হবে। সো এই হিস্টোগ্রাম থেকেই বোঝা যাচ্ছে যে এখানে দুইটা মোড থাকার একটা চান্স আছে। সো এইরকম যদি হয় যে আমাদের আসলে 3টা মোড আরও বেশি, সেক্ষেত্রে আমরা বলতে পারি মাল্টি মোডাল। সো আমাদের সেই ডেটার মধ্যে মোর দেন 2 মোড থাকতে পারে। সেখানে একটা কথা লেখা আছে যে ডেটা মে হ্যাভ 2 or more distinct peaks, মানে ডিস্টিংক্ট পিকস মানে হচ্ছে এই ভ্যালু, এই পার্টটা, where the frequencies are locally highest, not necessarily exactly the same height. So locally highest মানে হচ্ছে যে এই রিজিয়নের মধ্যে হয়তো এইটা হাইয়েস্ট, সো এই পয়েন্টের মধ্যে যেটা আছে লেটস সে 85, সে হচ্ছে এই রিজিয়নের মধ্যে মোড। আবার এই রিজিয়নের মধ্যে বা এই লোকালি এই রিজিয়নের মধ্যে হচ্ছে আমাদের মোড লেটস সে 170। সো আমাদের দেখা গেল দুইটা মোড হইলো, একটা হচ্ছে 85, একটা হচ্ছে 170।
সো এটা একটা বাইমোডাল ডিস্ট্রিবিউশন। এবং দেখেন এই ক্ষেত্রে কিন্তু আমাদের ফ্রিকোয়েন্সি কত 13 হইতে পারে, এক্ষেত্রে ফ্রিকোয়েন্সি 14 হইতে পারে। সো ফ্রিকোয়েন্সি কিন্তু দুইটার সেম না, বাট লোকালি চিন্তা করলে এই যে এই লোকালি আমাদের মোডটা এই জায়গায়, আর এই লোকাল রিজিয়নে আমাদের মোডটা হচ্ছে এই জায়গায়। বাট এইখানে কিন্তু লোকাল বা গ্লোবাল দুই ক্ষেত্রেই আমাদের মোড একটা, কারণ এখানে আমরা গ্রাফ থেকেই দেখতে পাচ্ছি বা হিস্টোগ্রাম থেকে দেখতে পাচ্ছি যে আমাদের একটাই হাইয়েস্ট ভ্যালু আছে, সেটা হইতে পারে 85। সো এখন কথা হচ্ছে যে আমরা অনেকগুলা সেন্ট্রাল টেন্ডেন্সি মেজার দেখলাম, মিন দেখলাম, মিডিয়ান দেখলাম, মোড দেখলাম, আসলে কোনটা ইউজ করব সেন্ট্রাল টেন্ডেন্সি কোন দিকে সেটা বোঝানোর জন্য। তো একটা ছোট্ট উদাহরণ দিই, এটা রিয়েল একটা এক্সাম্পল। এখানে গেলে হচ্ছে আমরা ডেটা পাবেন। তো সেখানে দেখবেন যে অ্যারাউন্ড 90টা কান্ট্রি আছে যারা টোটাল, হ্যাঁ 90টা কান্ট্রি টোটাল এখন পর্যন্ত 13,401টা স্যাটেলাইট আকাশে পাঠাইছে। তাহলে আমরা যদি এইটার অ্যাভারেজ ক্যালকুলেট করি, লেটস সে অ্যারিথমেটিক মিন বের করব। অ্যারিথমেটিক মিন কীভাবে বের করব? 13,401 ডিভাইডেড বাই 90, তাহলে আমরা পাবো হচ্ছে 148। তো আমরা যদি এখন অ্যারিথমেটিক মিন দিয়ে রিপোর্ট করি যে মহাকাশে গড়ে প্রতিটি দেশ 148টি স্যাটেলাইট পাঠিয়েছে, কথাটা ভুল। মানে কথাটা ম্যাথমেটিক্যালি ঠিক, বাট এটা আসলে আমাদের একটা ভুল ইন্টারপ্রিটেশন দিবে। কারণ ইন রিয়েল আমরা যদি বলি যে গড়ে 148টা স্যাটেলাইট প্রতিটা কান্ট্রি পাঠাইছে, এটা কি আসলে ঠিক হইল? কারণ দেখা যাবে যে হাতে গোনা কয়েকটা কান্ট্রি ম্যাক্সিমাম স্যাটেলাইট পাঠাইছে, আর ম্যাক্সিমাম কান্ট্রি হচ্ছে একটা বা দুইটা, যেমন বাংলাদেশের স্যাটেলাইট হচ্ছে একটা মাত্র। সো এইভাবে যদি আমরা চিন্তা করি তাহলে হচ্ছে আমাদের এক্সপ্লেনেশনটা ভুল হবে। সো এখানে আসলে কি ঘটলো, এখানে আসলে অল্প কয়েকটা ডেটা অনেক বেশি পরিমাণে অবজারভেশন নিয়ে রাখছে, মানে স্যাটেলাইট নিয়ে রাখছে, আর বাকি ডেটা বা বাকি দেশগুলো হচ্ছে অল্প অল্প কিছু ডেটা নিয়ে রাখছে। এখন আমরা যদি মিডিয়ান দেখি, যে মিডিয়ান হচ্ছে অ্যারাউন্ড 7 আর মোড হচ্ছে 1। সো আমরা যদি তিনটাই রিপোর্ট করি তাহলে এখান থেকে বোঝাটা খুবই ইজি যে আসলে কোনটা আমাদেরকে রিয়েল একটা পিকচার দিচ্ছে। আমরা যদি মিডিয়ান বলি এক্ষেত্রে তাহলে কিন্তু ঠিক আছে, আমরা একটা আইডিয়া নিতে পারবো যে ঠিক আছে, হ্যাঁ অন এভারেজে মিডিয়ান হচ্ছে 7, তার মানে হচ্ছে ম্যাক্সিমাম 50% ডেটা হচ্ছে 7-এর নিচে আর বাকি 50% 7-এর উপরে। সো এইভাবে হচ্ছে আমরা মিডিয়ান এবং মোড হচ্ছে 1, মানে ম্যাক্সিমাম দেশই একটা পাঠাইছে, রাইট। সো এখানে যে 90টা কান্ট্রি আছে, 90টা কান্ট্রির মাঝে ম্যাক্সিমাম একটা করে স্যাটেলাইট পাঠাইছে, বাকি কেউ কেউ হয়তো 100টারও বেশি পাঠাইছে। সো আমরা এই লিঙ্কে গেলে দেখতে পারবেন যে কোন কান্ট্রি আসলে কতগুলো পাঠাইছে। সো এখন সেন্টার টেন্ডেন্সির পরে আরেকটা মেজার আছে যেটা আসলে ওই উপরে লিস্টে রাখা হয়নি, সেটা হচ্ছে মেজার অফ লোকেশন। হ্যাঁ, সো মেজার অফ লোকেশন আমরা কোয়ান্টাইল বলে থাকি। সো কোয়ান্টাইল, এই টিটা খেয়াল রাখতে হবে, কারণ এটা আরেকটা মেজার আছে যেটার নাম হচ্ছে কোয়ার্টাইল। সো কোয়ান্টাইল আসলে কি? কোয়ান্টাইল হচ্ছে কোন একটা ভ্যালু যেটা ডেটা সেটকে ইকুয়াল কিছু পার্টে ভাগ করবে। সো অলরেডি এটা কিছুটা আপনাদের পরিচিত, মিডিয়ানের কথা বলতেছিলাম। মিডিয়ান হচ্ছে ডেটা সেটকে দুইটা ভাগে ভাগ করে। সো মিডিয়ান হচ্ছে এক ধরনের কোয়ান্টাইল। এখন আমরা দেখি কোয়ার্টাইল কি জিনিস। কোয়ার্টাইল আরেক ধরনের কোয়ান্টাইল। সো এখানে আর এই কোয়ার্টাইল ওয়ার্ডটা আসছে কোয়ার্টার থেকে। সো কোয়ার্টার মানে কি 4/1 ভাগ। সো কোয়ার্টাইল অ্যাকচুয়ালি কি করে, আমাদের টোটাল ডেটা সেটকে 4টা ইকুয়াল পার্টে ভাগ করে, যার মাধ্যমে আমরা বুঝতে পারি যে ডেটা 25% এর চেয়ে কম, বাকি 75% এর চেয়ে বেশি। মিডিয়ান বা Q3 এর মানে হচ্ছে 50% এর চেয়ে কম, 50% এর চেয়ে বেশি। Q2 মানে হচ্ছে 75% এর চেয়ে কম এবং 25% এর চেয়ে বেশি। সো এইভাবে আসলে আমরা কোয়ার্টাইলের ভ্যালুগুলো থেকে, অর্থাৎ কোয়ার্টাইলের যে তিনটা ভ্যালু আছে এখানে Q1 Q3, সরি এটা Q2 হবে, Q1 Q2 Q3, এখানে একটু স্পেলিং মিস্টেক হয়েছে। সো ওই জিনিসগুলো থেকে আমরা বুঝতে পারবো ডেটা কোথায় আছে না আছে। আরেকটা হচ্ছে ডিসাইল, এটাও আরেক ধরনের কোয়ান্টাইল। ডিসাইলের কাজ হচ্ছে ডেটা সেটকে টোটাল 10টা ইকুয়াল পার্টে ভাগ করবে। সো আমাদের কাছে 10টা ইকুয়াল পার্টে ভাগ করার জন্য টোটাল 9টা ডিসাইল আছে। সো D1 D2 এভাবে হচ্ছে D9 পর্যন্ত। তাহলে আমি যদি বলি যে D7 এর ভ্যালু আমি জানি, লেটস সে ওইটা 10। সো D7 ইকুয়াল টু যদি 10 হয়, এর মানে হচ্ছে আমাদের ডেটা সেটে 10-এর চেয়ে ছোট হচ্ছে 70% ডেটা এবং বাকি 30% হচ্ছে 10-এর চেয়ে বড়। কারণ এখানে বাকি 30% মানে হচ্ছে এই 1 2 3 তিনটা মিলে হচ্ছে 30%। সো এই হচ্ছে ডিসাইলের ব্যাপারটা।
তো আমরা যদি এখন সবগুলোর কম্পারিজন করি তাহলে মিডিয়ান হচ্ছে আমাদের ডেটাটাকে 2 ভাগে ভাগ করে, এই পাশে 50% এই পাশে 50%। এটা হচ্ছে আমাদের কোয়ার্টাইল, কোয়ার্টাইলটা আমাদের ডেটাকে 4 ভাগে ভাগ করে। আমি আরেকবার বলে রাখি, এখানে একটু স্পেলিং মিস্টেক হয়েছে, এটা Q2 হবে, এটা Q3 হবে। আর হচ্ছে ডিসাইল, যেটা আমাদের ডেটাকে 10টা ভাগে ভাগ করে, এবং এই প্রত্যেকটা দিয়েই আমরা আসলে মেজার অফ লোকেশন পাই, যে আমাদের ডেটাটার লোকেশন কীরকম, সব ঠিকঠাক আছে নাকি না, কোনো একটা ভ্যালু অনেক বাইরে কিনা, এই ধরনের জিনিসগুলো আমরা আসলে এই মেজারগুলো থেকে পেয়ে থাকি। এখন এই যে আমরা যে মিডিয়ান দেখতেছিলাম, সো এই মিডিয়ানটা অলরেডি, মিডিয়ান মানে যে Q2, সেটা আশা করি এই কোয়ার্টাইলের এই পার্টটা থেকে অনেকটা আইডিয়া করা যাচ্ছে। ডিসেলের পার্টে গেলে আমাদের মিডিয়ান অ্যাকচুয়ালি D5, সো D5টা অ্যাকচুয়ালি আমাদের এই ডাটা সেটকে 2টা ভাগে ভাগ করতেছে। সো মিডিয়ান 3 জায়গাতেই দেখা যাচ্ছে। এখন আমরা দেখি এই কোয়ার্টাইলের ক্যালকুলেশনগুলো কীভাবে করা পসিবল। সো এই যে দেখেন, আমাদের যদি Q1 এর ভ্যালু প্রয়োজন হয়, তাহলে আমাদেরকে আসলে এই পাশ থেকে যদি শুরু করি, এটা হচ্ছে আমাদের ফার্স্ট কোয়ার্টার ভাগ করতেছে, রাইট? সো এটাকে আমি পাবো হচ্ছে 1/4 মাল্টিপ্লাইড বাই নাম্বার অফ অবজারভেশন দিয়ে। সো আমাদের এখানে ডাটা আছে 10টা, সো 1/4 মাল্টিপ্লাইড বাই 10, তাহলে আমি পেয়ে যাব 2.5। সো Q1 ইজ ইকুয়াল টু 2.5, মানে হচ্ছে Q1 এর ভ্যালুটা হচ্ছে 2.5th ভ্যালু। সো আড়াইতম ভ্যালুটা হচ্ছে আমাদের Q1। আড়াইতম ভ্যালু কোনটা? 387, 388, এবং তারপর মাঝখানের যে অবজারভেশনটা। সো মাঝখানেরটা কী হবে? মাঝখানেরটা হবে হচ্ছে 388 প্লাস 404 ডিভাইডেড বাই 2। সো এই হচ্ছে সেই ক্যালকুলেশনটা। তাহলে আমরা Q1 এর ভ্যালু পাচ্ছি 396। সো এইখানে মাঝখানের ভ্যালুটা হচ্ছে 396। সো সেটা হচ্ছে আমাদের Q1। তাহলে এখান থেকে আমরা এক্সপ্লেনেশন কি দিব? এখান থেকে এক্সপ্লেনেশন হচ্ছে যে আমাদের এই ডেটা সেটের মধ্যে 396 এর চেয়ে কম হচ্ছে 25% অবজারভেশনস, বাকি 75% অবজারভেশনস হচ্ছে 396 এর চেয়ে বড়। Q3 এর ক্ষেত্রে আমরা ক্যালকুলেশনটি কীভাবে করব? যেহেতু এটা 1 to 3rd-এ চলে গেছে, তার মানে এখানে 3 দিয়ে ভাগ, 3/4, 3/4 মাল্টিপ্লাইড বাই 10, এটা করে আমরা সেই পজিশনের ভ্যালুটা, মানে পজিশনটা কোনটা হবে সেটা পেয়ে যাব। সো 10 ফ্রম কতগুলো অবজারভেশন সেটা। আমাদের যদি এখানে 100টা অবজারভেশন থাকতো, সেখানে হচ্ছে সেক্ষেত্রে 10-এর জায়গায় 100 বসতো। সো এই ক্যালকুলেশনটি করলে আমরা পাচ্ছি 7.5 ভ্যালু। তো 7.5 ভ্যালু কোনটা? 1 2 3 4 5 6 7 এবং 8 এর মাঝখানে। তো এর মাঝখানে ভ্যালুটা বের করার জন্য আমরা সিমিলার ওয়েতে যেতে পারি, যে 466 প্লাস 481 ডিভাইড বাই 2। সো এই দুইটার যোগফল, সরি এখানে ক্যালকুলেশনটা ভুল হয়েছে। অ্যাকচুয়ালি 463 প্লাস এটা হবে ডিভাইড বাই এটা হবে। দাঁড়ান একটু, আমি ক্যালকুলেট, 1 2 3 4 5 6 7 8 7.5। হ্যাঁ, সো ক্যালকুলেশনটা হবে হচ্ছে 463 প্লাস 466 ডিভাইড বাই 2। সো মাঝখানে যে ভ্যালুটা হবে সেটা কত হবে? 63 64 65 66 67। সো 464.5 এরকম কোনো একটা ভ্যালু হবে হচ্ছে আমাদের এই Q3 এর ভ্যালু। সো এইখান থেকে আমরা কি পাবো? যে এর চেয়ে ছোট হচ্ছে 75% অবজারভেশনস, এবং এর চেয়ে বড় হচ্ছে বাকি 25% অবজারভেশনস। সো এই যে এইমাত্র আমরা যে কোয়ার্টাইলটা বের করলাম, এই কোয়ার্টাইলগুলোই কিন্তু আলটিমেটলি আমাদের সেই বক্স প্লটের মধ্যে প্লট করে থাকি আমরা, মনে আছে কিনা? সেখানে Q1 ছিল, Q3 ছিল, এবং মাঝখানে এটা হচ্ছে Q2 বা কোয়ার্টাইল 2। সো এখানে আমরা ভ্যালুগুলো বসালে হচ্ছে আলটিমেটলি আমরা বক্স প্লটটা ইন্টারপ্রেট করতে পারবো যে আমাদের ডেটা আসলে কি বোঝাচ্ছে। এবং খেয়াল করেন এখানে নিচে লেখা আছে 25th পার্সেন্টাইল, 75th পার্সেন্টাইল। সো এটা হচ্ছে আরেক ধরনের কোয়ান্টাইল মেজার, যেটা আমাদেরকে আসলে পার্সেন্টাইল অবজারভেশন দেয়। সো 25th পার্সেন্টাইল মানে হচ্ছে এর চেয়ে ছোট 25% অবজারভেশনস আছে, আর বাকি 75% হচ্ছে এই ভ্যালুটার চেয়ে বড়। এই হচ্ছে আমাদের টোটাল এক্সপ্লানেশন। সো এটা অনেকটা সেম জিনিস আমাদের আইডিয়া দিবে যে Q1 44.25, এটা যদি এই জায়গায় থাকে তার মানে হচ্ছে এর চেয়ে ছোট হচ্ছে 25% অবজারভেশনস, আর বাকি 75% হচ্ছে এর চেয়ে বড়। সো এই ছিল আসলে সেন্ট্রাল টেন্ডেন্সি এবং মেজার অফ লোকেশনের পার্ট। নেক্সটে আমরা দেখবো হচ্ছে ভেরিয়েবিলিটির মেজারগুলো কীরকম নিউমেরিক্যালি। সো এই পর্যন্ত সহায়তা থাকার জন্য ধন্যবাদ। সি ইউ নেক্সট টাইম।